দর্শক, ভোটের আগে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মূল লক্ষ্য। এই দলটি পরিষ্কার করেছে এরই মধ্যে। আর দেশের বড় ও পুরনো রাজনৈতিক দল বিএনপি মনে করছে নির্বাচন বিলম্ব হয় এমন কোনো সংস্কার এই দলটি মানবে না। আজকের বক্তব্য এই দলটির। দর্শক, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন দৃশ্যমান হচ্ছে দিন দিন। আজ দেশের দুই রাজনৈতিক দলের দুজন প্রতিনিধি আমাকে সময় দিয়েছেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে সঙ্গত কারণেই আগামীর নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সংস্কার ও তরুণদের ভোটাধিকার এই বিষয়ে কথা বলতে চাই। আমরা স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে রয়েছেন ডাক্তার তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাজনুভা জাবিন, আপনাকে দিয়ে আমি আসলে শুরু করতে যাই। আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মৌলিক সংস্কারের যে রূপরেখা আপনারা দিচ্ছেন তাতে মূল তিনটি বিষয় ফোকাস পয়েন্ট আপনারা রেখেছেন, যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ। এই বিষয়টা দিয়েই শুরু করতে চাই। কেন এগুলো আসলে জরুরি আগামী নির্বাচনের জন্য? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক মোশাররফ ভাই এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায়, প্রথম লটের দ্বিতীয় দফায় আমাদের যে সংস্কার সমন্বয় কমিটির প্রতিনিধিরা ছিলেন তারা আলাপ শেষে এই মূল তিনটা কথা মূলত আমরা আরও প্রিসাইসলি জনগণের সামনে রাখতে পেরেছি। তো এই যেমনটা আপনি বলছিলেন, ক্ষমতার ভারসাম্য এবং হচ্ছে জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ। তো আমি যদি একটা একটা করে বলি, ভারসাম্য বলতে আমরা আসলে এই যে রাষ্ট্রের যে তিনটা মেইন পিলার, হ্যাঁ, যে নির্বাহী বিভাগ, আইন এবং বিচার, এই তিনটা পিলারই দেখা যায় কোনো না কোনোভাবে, মানে এমনভাবে আমাদের রাষ্ট্র কাঠামোটা সাজানো যে এই তিনটা বিভাগেরই হচ্ছে ক্ষমতার মূলে হচ্ছে প্রধানমন্ত্রী। তো যার কারণে এই একটা চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে আমরা বিগত দিনে দেখেছি যে এই তিনটা বিভাগকে কুক্ষিগত করে বা কবজা করে বা এই তিনটার উপর ক্ষমতার অপব্যবহার করে কিন্তু একটা স্বৈরশাসক গত 16 বছর ধরে খুব দাপটের সাথে টিকেছিলেন। এবং এর ফলে আমরা দেখলাম যে গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং তাকে সরানোর জন্য বা এই স্বৈরশাসকের এই পুরো অধ্যায়ের সমাপ্তির জন্য অজস্র মানুষকে শহীদ হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এবং এছাড়াও এই পুরো 16 বছরে কিন্তু অগণিত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং বিশেষ করে আমি যেটা একদম উল্লেখযোগ্য করে বলতে চাই, আমাদের অর্থনীতি একদম শূন্যের কোটায় নেমে এসেছিল। সো পুরো দেশ সামগ্রিকভাবে, পুরো রাষ্ট্র কাঠামো এই প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণে কিন্তু আমরা খুব বাজেভাবে বিপর্যস্ত। সো আমরা এটা আর ফার্দার চাই না। এটা হচ্ছে একদম পরিষ্কার করে একটা কথা। এখন কিভাবে এই তিনটার মধ্যে ভারসাম্য আনবে, আমরা কিন্তু সংস্কার কমিশনের সুপারিশের প্রস্তাবে আমরা কিন্তু এটা পেশ করেছি। আরেকটা হচ্ছে জবাবদিহিতা বা স্বচ্ছতা, যেটার অভাব কিন্তু বিগত দিনে সব সময় ছিল। আপনার তাদের এই যে অর্থনৈতিক বলেন বা বিভিন্ন রাজনৈতিক সমাধান বলেন, সব কিছু থেকে কিন্তু জনগণ দূরে ছিল, জনগণ অন্ধকারের মধ্যে ছিল। এত হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, বা আপনি দেখেন এই যে আইন শৃঙ্খলার বা এই বিচার বিভাগের অবস্থা কীরকম ছিল, সব কিন্তু একটা ক্ষমতা কেন্দ্রিক ছিল এবং বিচারহীনতার সংস্কৃতিটা একদম স্টাবলিশ হয়ে গিয়েছিল। কাউকে কিন্তু কোনো আপনি জবাবের আওতায় আনতে পারবেন না। জবাব চাওয়া তো দূরে থাকুক, আপনি যদি আপনার নিজস্ব একটা মত প্রকাশ করেন বা একটা ভিন্ন মত প্রকাশ করেন, সেটার জন্য আপনাকে মামলা, জেল, জুলুম হয়েছে। এবং যে সকল বিরোধী রাজনৈতিক দল বিগত 16 বছরে ছিল, তাদের উপর অসংখ্য মামলা শুধু এই কথা বলার জন্য। এবং এই বিরোধী দল দমনই ছিল তাদের মূল কাজ, এই জাস্ট স্বচ্ছ মানে জবাব চাইলেই। সো এটা কিন্তু আর আমরা পরবর্তীতে চাই না। আমরা চাই না যে সরকারে থাকবে, যে ক্ষমতাসীন থাকবে, সে যাতে জনগণের কাছে জবাবদিহি থাকে যে আমি আপনাদের টাকায় এই কাজ করছি, এই উন্নয়ন করছি। যখন হয়, কিন্তু আপনার কি মনে হয় অন্য যে বড় রাজনৈতিক দলগুলো আছে তারা এই ধরনের এই যে ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ এগুলো চাইছে না?
এগুলোতে এই আমি আগের কথাটা একটু শেষ করি যে এমন একটা আওয়ামী লীগ সরকার বা বিগত ফ্যাসিস্টরা এমন একটা ভাবে প্রকাশ করতো যে আমি উন্নয়ন করছি মানে আমি বাংলাদেশের মানুষের উপর দয়া করছি। আসলে কিন্তু এটার জন্যই তাকে কিন্তু সরকারে বসানো হয়েছিল এবং আইনগুলো এমনভাবে প্রণয়ন করেছিল যে এমনভাবে রাষ্ট্র কাঠামোটাকে তৈরি করেছিল যে মানে সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই সে দেশদ্রোহী, মানে দেশের বিরুদ্ধে কথা বলা। এখন আপনার এটাতে আসি, এই যে এগুলো করার জন্য যে সুপারিশগুলো আমরা কিন্তু মোট থেকে 3টা সুপারিশ, এগুলো অন্য দলগুলো চায় কিনা, আপনাদের প্রজেকশন কি? এটাতে যদি আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে তো মানে এর থেকে ভালো সুখবর বাংলাদেশ আর এই মুহূর্তে আর কোনো কিছু হতে পারে না। আমরা কিন্তু বলছি যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ, এই স্বাধীন নির্বাচন কমিশন, দুদক, আপনার মানবাধিকার, এটার জন্য কিন্তু আমরা একটা এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ আছে। এটাতে কি হবে, প্রত্যেকটা মানে বিরোধী দলের রিপ্রেজেন্টেশনও কিন্তু এখানে থাকবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কিন্তু আপার হাউসে যদি আপনার আনুপাতিক হারে থাকে তাহলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের এই ব্যাপারটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা যাবে। এরপর বিচার প্রতিনিয়োগ, আমাদের কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ থাকে বিচার বিভাগের উপর। সো এই তিনটার কে মূলত কেন্দ্র করে যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোকে আমরা মৌলিক সংস্কার বলছি। যে সংস্কার, যে সুপারিশগুলো বাস্তবায়ন হলে এই 3টা জিনিস নিশ্চিত হবে মোটা দাগে। এবং আরেকটা যে দেখেন আপনার আমরা যে বিকেন্দ্রীকরণ বলছি, সংরক্ষিত নারী, আমি যেহেতু একজন নারী আমি এই পয়েন্টটাই বলি, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের আবেদন এটা গত 53 বছর ধরে আমাদের অনেক উত্তরসূরি নারী সংগঠকরা বা নারী রাজনীতিবিদরা করে গেছেন। এটা করলে কি হবে, প্রান্তিক অঞ্চল থেকে কিন্তু নারীরা সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এর ফলে স্থানীয় যে প্রতিনিধি আছে, নারী প্রতিনিধি আছে, তারা উঠে আসবে। আমরা যারা শহরের প্রতিনিধি তারা গিয়ে তো প্রান্তিক অঞ্চলের সমস্যা সমাধান করতে পারবে না, ওইখানের সমস্যা ওরা ভালো বুঝবে। তাহলে আমরা কেন স্থানীয় পর্যায়ে থেকে একজন নারীকে উঠিয়ে আনবো না? আমরা তো দেখেছি সংরক্ষিত আসনে সাধারণত ক্ষমতাসীন দলের যারা পরিচিত, যারা একটু করে বললেই যারা সুবিধাভোগী তাদেরকেই কিন্তু সংরক্ষিত আসনে সিলেক্ট হয়েছে এবং তাদেরকে এক ধরনের খুশি রাখা হয়েছে। তাদের কিন্তু যথেষ্ট আওয়াজটা ছিল না, ওই রিফ্লেকশনটা সমাজের যারা প্রকৃত অর্থে যে নারী সমাজ ছিল তাদের প্রতিনিধিত্ব কিন্তু কাউকে আমরা কিন্তু সংরক্ষিত আসনে দেখিনি। সো এটাতে যদি সরাসরি ভোট হয় তাহলে কিন্তু আপনার স্থানীয় পর্যায় থেকে নারী নেতৃত্ব উঠে আসবে এবং এই যে নারীর ক্ষমতায়নটা কিন্তু বাস্তবায়ন হবে। নিশ্চয়ই সংস্কার বিষয়ে আরও নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ জানবো ডক্টর জাবিন। ABM মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। সংস্কার, নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয়। সংস্কারের বিষয়ে তো আপনি আপনার পর্যবেক্ষণ জানাবেন, আপনার দলের মন্তব্য, কিন্তু নির্বাচন যত বিলম্ব হবে আপনার দলের পক্ষ থেকে বক্তব্য কি আসছে যে নির্বাচন বিলম্ব হওয়ার একটা সম্ভাবনা তো আপনারা দেখছেন, বক্তব্য দিচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই সংস্কার করতে গিয়ে নির্বাচনের বিলম্ব, এটি আসলে আপনারা অন্যভাবে একটু দেখছেন। সংস্কার কতটা জরুরি এটি দিয়েই শুরু করবেন, আর নির্বাচন আপনারা তো একটা নির্দিষ্ট ফ্রেমে বা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বক্তব্যে বলেছেন, একটা আপনাদেরও মতামত ছিল, সেটিতেই যদি আপনারা আটকে থাকেন তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে রাজনৈতিক দলের মতকে কোনো ভাটা পড়বে কি না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক। এখানে সংস্কার নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নাই এবং আপনি দেখবেন আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের জোট যারা আছেন 42টি রাজনৈতিক দলের সমন্বয়ে যে জোট, সেখান থেকে কিন্তু আমরা 2 বছর পূর্বে অর্থাৎ 2023 সালের 13ই জুলাই আমরা কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা একটি প্রস্তাবনা উত্থাপন করেছি। আমরা সেখানে যে প্রস্তাবনার কথা বলেছি, পাশাপাশি আমরা এও বলেছি এর চেয়ে যদি বেটার কেউ কোনো প্রস্তাবনা উপস্থাপন করতে পারে আমরা অ্যাকসেপ্ট করতে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে বিএনপি সংস্কার নিয়ে বিএনপির কোনো ধীরগতির নীতি অথবা বিএনপি এটা চায় না, এটা বলার ন্যূনতম কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এখানে ডাক্তার জাবিন কিছু কথা বলেছে যে ক্ষমতার ভারসাম্য, আপনি দেখবেন আমাদের যে 31 দফা যদি আপনি দফা 4-এ যান, আমরা 2 বছর আগে স্পষ্ট বলেছি যে ক্ষমতার ভারসাম্য আমাদের করতে হবে।
আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা ভারসাম্য এবং রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভার, এটা কিন্তু আমরা আগেই প্রস্তাবটা উত্থাপন করেছি। এখন আলোচনার বিষয় হলো এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আপনি তার থেকে একটা কথা বলি, এখানে সবচেয়ে বড় সংকটটা হলো কি, আপনি দেখবেন এই সংস্কারের আলোচনাগুলো সব কিন্তু আপনার মোটা দাগে বলা হচ্ছে যে আমরা ক্ষমতার ভারসাম্য চাই, এটা যে ছোট্ট একটি শব্দ, কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে কিন্তু নানা প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে। অথবা আপনার জবাবদিহিতা, আপনি কীভাবে জবাবদিহিতার মধ্যে আনবেন, অথবা ক্ষমতা ডিসেন্ট্রালাইজড করা, এগুলি কিন্তু শুধু একটা দুটা শব্দ না, এগুলির মধ্যে কিন্তু নানা প্রক্রিয়া জড়িত আছে। তা আমরা খুব চটুলভাবে কিছু কথাবার্তা বলি, আমরা জবাবদিহিতা চাই, ভারসাম্য চাই, বিকেন্দ্রীকরণ চাই। এখানে একটা জেরিন বলেছেন, আপনাকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে কিন্তু আপনার বাস্তবতার আলোকে আপনার সিদ্ধান্তগুলি নিতে হবে। উনি বলেছে নারীর ক্ষমতায়নে আমরা অবশ্য বিশ্বাস করি, নারীরা বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। এখন আপনি বলছেন নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হবে, এটা কিন্তু একটা আলোচনার বিষয়, আমরা দ্বিমত করছি না। কিন্তু দেখেন একটা পুরুষ যখন 300 সিট থেকে নির্বাচিত, তার কিন্তু সুনির্দিষ্ট একটা এরিয়া থাকে যে এই নির্বাচনী এশিয়া থেকে নির্বাচিত হবেন, তার দায়িত্বটা কিন্তু নির্ধারিত যে এখানে সে দায়িত্ব পালন করবেন। কিন্তু আমাদের নারীরা যদি নির্বাচন করে সরাসরি, তার এরিয়া কোন, তার নির্বাচনী আসনটা কোনটা হবে? কারণ মোর দেন আপনার পুরুষ যদি একটা হয়, ওনার কিন্তু 3টে হবে আসন। যদি আপনি 100 ধরি, আমরা এখন মোটামুটি আমাদের প্রস্তাবে 100 বলা হচ্ছে যে নারী 50টা থেকে 100তে যাবে। 100টা ধরলেও আপনাকে 300 নির্বাচন, এইটা কি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে? এমনি বাংলাদেশের নির্বাচনের নানা সংকট আমাদের মধ্যে আছে নির্বাচন কেন্দ্রিক। তারপর একটা নারীর পক্ষে এই বিশাল এরিয়ায় নির্বাচন করে জিতে আসা তার কতটুকু বাস্তবসম্মত, এটাও আমাদের বিবেচনা নিতে হবে। আপনি একটা উদাহরণ দেখেন, আমাদের এখনও কিন্তু লোকাল গভর্নমেন্টে যান, যদি আপনি পৌরসভায় যান, দেখবেন 9 জন কাউন্সিলর নির্বাচিত হয়, ধরেন একটা যেটা ছোট্ট পৌরসভা, আর সিটি কর্পোরেশন তো আলাদা, আর নারী নির্বাচিত 3 জন। ধরেন তার ভোটারদের কাছে যাওয়া, তার ভোটার খরচ কতটুকু, কিন্তু তার দায়িত্ব কতটুকু, এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। আপনি একটি বিষয়ে, সুনির্দিষ্ট বিষয়ে হয়তো বলছেন, কিন্তু আপনি কি এইটি বলবার চেষ্টা করছেন জনাব মোশাররফ হোসেন যে এই যে সংস্কারগুলো, এগুলো সময় সাপেক্ষ? অবশ্যই না, এগুলো তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই যেমন আপনি একটা জিনিস বলে, এখানে এই জেমিন বলেছে যে এই যে এখন যে মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষমতাটা এনজয় করে, এটা তো কনস্টিটিউশনে আমরাই দিয়েছি সবাই, এই রাজনীতির দলগুলি তো সবাই ঐক্যমতের ভিত্তিতে দিয়েছে। কিন্তু দেখা গেল প্র্যাকটিস করতে গিয়ে সে দৈত্য হয়ে যাচ্ছে। এখন সবার মাথা একটা প্রশ্ন করেছে, এখানে চেক আপ ব্যালেন্স দরকার। আপনাকে যে কোনো কিছু তো কখনই আপনি বুঝবেন এটা কোনটা কার্যকরী কোনটা কার্যকরী যখন আপনি প্র্যাকটিস করবেন। যেমন আমাদের সংবিধানে আপনি চমৎকারভাবে লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ, আচ্ছা না, আর্টিকেল 7-এ যান আপনি, কিন্তু সে জনগণের ক্ষমতায়ন আপনি কিভাবে নিশ্চিত করবেন, সেটা তো যারা রাষ্ট্র পরিচালনা করে তারা করবেন। এখানে জেমিন বলেছেন যে এই স্বাধীনতার 54 বছরে আমরা এখনো নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে সে আইন করতে পারি নাই, আমরা বিচারপতি নিয়োগ কিভাবে আমরা আইন করতে পারি নাই, আমরা পাবলিক সার্ভিস কমিশন আইন। এখন যে সুযোগটা আমাদের মধ্যে আসছে, আপনি সুনির্দিষ্টভাবে নিয়োগ আইন করেন যে কোন কোন ক্রাইটেরিয়া, কোন কোন শর্তে যদি নিয়োগ দিলে আমরা এখানে ন্যূনতম একটা স্বচ্ছতা আসা। কারণ মানুষ তো আপনি এই বাংলাদেশের মানুষ তো আপনি দেবেন, আপনি তো হায়ার করে আনতে পারবেন না, আকাশ থেকে আনতে পারবেন না। সুতরাং এদেরকে যতটুকু আইন কানুন বিধিবিধানের মধ্যে, তার রুল অফ বিজনেসের মধ্যে আপনি কতটুকু তার জবাবদিহিতার মধ্যে আনতে পারেন, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ সংস্কারের খুব চমৎকার কথা বলে, কিন্তু এটা কীভাবে বাস্তবায়িত হবে সে কথা কিন্তু কেউ বলে না, খুব বলে না। এই জিনিসগুলি কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমি ধন্যবাদ জানাই যে জামিনরা বলছে ক্ষমতার ভারসাম্য। আপনি বলেন যে এইভাবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়, সেই কথা কিন্তু ছোট্ট একটি শব্দ প্রয়োগ করে তো আপনি সমাধান করা যাবে না। সুতরাং সুনির্দিষ্টভাবে আমাদের এখানে বলতে, এই যেমন আমরা বিচারপতি নিয়োগ, আমরা বিএনপির পক্ষ থেকে কি বলেছি, আমরা বলেছি এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে না, বিচারপতিরাই ওই কমিটিতে থাকবে, তারাই নির্ধারণ করবে কি হবে, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা। এই যে আপনার ফাংশনাল গিয়ে এই কাজগুলি কিন্তু আপনাকে বাস্তবায়ন করতে হবে, না কিন্তু আপনাকে এই জবাবদিহিতার মধ্যে অথবা ডিসেন্ট্রালাইজ করা যাবে না। তো সুতরাং এই জিনিসগুলি আমরা করতে চাই যে এই কেউ এই আপনি যেটা আমরা কেন নির্বাচন বিলম্বের ঝুঁকির মধ্যে আছে, আপনি দেখেন এক একটা উইন্ডো কিন্তু খোলা হচ্ছে। বিলম্ব, নির্বাচন ঘিরে বিলম্ব, এটি নিয়ে একটা ভয় কি দানা বাঁধছে কিনা? আপনি ঝুঁকির কথা বলছিলেন না, ভয় আজকে আপনি দেখেন আপনার বাংলাদেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো কিছু না, আমরা তো একটা জিও পলিটিক্যাল একটা পরিবেশের মধ্যে আমরা আছি। এই দেখেন আপনি
আমরা যে কথাটা বলছি যে আপনি যত বিলম্ব করবেন তত সংকট হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি কিছু কিছু সংকট কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি, যেন আইন শৃঙ্খলা আমরা উন্নতি করতে পারছি না, ইম্পর্টেন্ট প্রবলেম। আমাদের অর্থনীতির চাকা আমরা এখন সচল করতে পারছি না। আমাদের এগুলি দেখেন, তো ফেসিস্ট শেখ হাসিনা সরকার কিন্তু আজকে আমাদের অর্থনীতির অবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আজকে বেঙ্গলি দেউলিয়া, এখানে জাবিন আছে, আমি জানি না জাবিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কিনা, মানে ছিল না, ছিল জাবিন ছিলেন স্টুডেন্ট না, সে ডাইরেক্ট চলে আসছে এনসিপিতে। আপনি দেখেন এই এনসিপি জাতীয় নাগরিক কমিটিতে, হ্যাঁ বলছি, ওইটাই আমি বললাম। দেখেন এই যে বৈষম্য বিরোধী মূল তো এদের মূল আন্দোলন তো ছিল ওখানে। আপনি দেখেন তখন কি ছিল, বৈষম্য, যে চাকরি ক্ষেত্রে বৈষম্য, কোঠার কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। তো আপনাকে চাকরি দিতে হলে আমার অর্থনীতির চাকাকে সচল করতে হবে, আমাকে বিনিয়োগ করতে হবে, আমাকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এগুলি না করলে তো আপনি চাকরি দিতে পারবেন না। আজকে দেখেন 9 মাস অতিক্রম করছে, আমরা কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে এই গভর্নমেন্ট, ইন্টিরিয়ার গভর্নমেন্ট? পাচ্ছে না, কারণ আমাদের অর্থনীতির সেই ভারটা বহন করার মতো সক্ষমতা এখন নাই। কারণ ব্যাঙ্কগুলিয়ে দেউলে, তো আপনার যদি মানি সার্কুলেশন না হলে আপনার ইন্ডাস্ট্রিয়াল কী হবে, শিল্পায়ন না হলে আপনার চাকরি কীভাবে হবে, আপনি বিনিয়োগ না করতে পারলে কীভাবে কর্মসংস্থান, এই নানা সংকট। কিন্তু না মোশাররফ হোসেন, এটাও তো ঠিক যে অবস্থায় ফ্যাসিস্ট রেজিম আপনার অর্থনীতিকে রেখে গিয়েছিল 9 মাসে কি তার কোনো উত্তরণ ঘটেনি? এটাও তো উত্তরণ ঘটেছে। আমি এখানে একটা মাইন্ডসেটও আপনাকে চিন্তা করতে হবে। আপনি প্রক্রিয়া জাতীয় কারণে কোনো কিছু হয় নাই, কিন্তু এখানে হইলো একটা মানে এটাকে কি বলবো আমরা, একটা এটা মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। আপনি থিওরিটিক্যাল কিন্তু আপনি বাড়াতে পারেন। এখন হলো কি সব দলগুলি আমরা একটা অর্জন করেছি, ছাত্রগণ অভ্যুত্থান, এখানে এই গভর্নমেন্টকে সহায়তা করার সবার যেমন আমরা একটা ডেইলি আমরা প্রচার করতেছি একটা, যে আমাদের রেমিটেন্স আসতেছে, আমরা বলি না, আপনারা কিন্তু আপনার মিডিয়া প্রচার করেন রেমিটেন্স, এটা তো ইন্ডিভিজুয়াল। আমার আত্মীয় চাকরি করে, আমার কেউ চাকরি করে, সেটা ডলারের আমার যে ঘাটতিটা আছে সেটা হয়তো কিছুটা আমাকে সহায়তা করছে, কিন্তু সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে আমার কি কোনো সহযোগিতা হচ্ছে না, কারণ আমার বিনিয়োগ হচ্ছে না। কারণ আমার যারা ডেভেলপমেন্ট পার্টনার স্পষ্ট আমাকে বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা বিনিয়োগ করবে না। এই ঝুঁকিগুলি আমাদের আছে। পাশাপাশি আপনি দেখেন আমরা কেন ঝুঁকির কথাগুলো বলছি, এই দেখুন এখন নতুন আমাদের একটা উপদ্রব আমাদের মাথার উপর চেপে পড়ছে, এই যে মানবিক করিডোর, মিয়ানমারের মানবিক করিডোর দিলে এখানে আমাদের বাংলাদেশের মতো একটি দেশে কি সংকটের মধ্যে আমরা পড়তে পারি, সেটাকে আপনি একবার চিন্তা করেছে কেউ? আমি স্পষ্টভাবে একটা প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই দেশের মানুষ 16 বছর ধরে বা তারও বেশি সময় ধরে সুষ্ঠুভাবে ভোটে অংশ নিতে পারে নাই। সেই ভোট যেটি খুব আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ভোটটি অনুষ্ঠানের জন্য এই দেশের মানুষের ভোটাধিকারের জন্য, এই দেশের 4 কোটি তরুণের জন্য ভোটটা খুবই জরুরি। সেই জরুরি ভোটের জন্য সংস্কার জরুরি কিনা? অবশ্যই সংস্কার। আমি আপনার অভিজ্ঞতা আছে কিংবা আপনি ওই সময় কতটুকু বয়স আই ডোন্ট নো, আমি জানি না। 90 সালে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এরশাদে সাজানো, টোটাল বাংলাদেশটা এরশাদ যেভাবে চালিয়ে যায়, অনলি তখন কেয়ারটেকার গভর্নমেন্ট 90 ডেজের মধ্যে। আমি একটু বলি, তৎকালীন সময় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি শুধু একটা ঘোষণা করেছিলেন, আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এরশাদের প্রশাসনটা রেখে উনি শুধু আমি জানি না আপনি কতটুকু বাস, আমরা তখন ছাত্র ছিলাম, শুধু একটা দড়ি টানিয়ে একজন আনসার আর একটা বাঁশের লাঠি দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করছে। ভোট নিশ্চিত হওয়ার মানে এই ক্ষেত্রে কোনো আপনার এখন যেই বর্তমানে পরিস্থিতি বিরাজ করছে, ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, এতে কোনো আপনার সন্দেহ নাই। কিন্তু কাজ হলো আপনি এই সংস্কারের মধ্যে, কারণ আপনার কাছে তো একটা সুযোগ এসেছে, এই সুযোগটার মধ্যে আপনার কতটুকু সংস্কার নির্বাচন যাবে এইটাও ব্যাপার। আর আপনি যদি বিলম্বিত করেন তাহলে যে সুযোগটা আমার মাঝে এসেছে সেইটাও হাতছাড়া হয়ে যেতে পারে। 35 বছর আগের 1990 সালের সেই ঝুঁকি, আর এখন 2025-26-এর জুনও যদি আমি ধরি মাননীয় উপদেষ্টার কথাতে, সেই ঝুঁকি আমরা নিব কিনা পরবর্তীতে আবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। ডাক্তার জাবির, আপনার কাছে আমি আসতে চাই সুনির্দিষ্টভাবে। আপনারা বলছিলেন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন আপনারা চাইছেন, নতুন সংবিধান কতটা জরুরি এই বিষয়ে মতামত চাই, আর গণপরিষদ নির্বাচনও আপনারা চাইছেন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে করবার জন্য, যাতে মানুষের অবাধ অংশগ্রহণ থাকে, সেটি কতটা জরুরি। আর সংস্কার করতে গেলে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে কিনা, সেটিতে আপনাদের মতামত কি? ধন্যবাদ। সংস্কার, আমি একটু ভাইয়ের একটা প্রসঙ্গ টেনে বলি যে সংস্কার বাস্তবায়ন বা সংস্কার প্রস্তাবগুলা একটা মোটা দাগে বলা, এটার সাথে আমি আসলে শ্রদ্ধার সাথে দ্বিমত করতে চাই। কারণ আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশনে যে 6টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, সুস্পষ্ট রোড ম্যাপ দেওয়া আছে যে
কোনটাতে হলে কি হবে, কোনটাতে হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে, জবাবদিহি নিশ্চিত হবে এবং বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে। এবং এগুলো বাস্তবায়নের জন্য ওনারা কিন্তু 6টা প্রক্রিয়ার কথাও বলেছেন এবং পরবর্তীতে জুলাই সনদ এটার কথাও বলা হয়েছে যে জুলাই সনদে বা জুলাই চার্টারে সম্মিলিতভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নীতিগতভাবে এক হবে, ওখানে স্বাক্ষর করবে এবং ওইটাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া হবে। সো এটা কিন্তু আমি নিজে ডাক্তার, ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু আমি এগুলো সব পড়ে একদম সুস্পষ্টভাবে এখানে রোডম্যাপটা দেওয়া আছে। এখানে কিন্তু কোনো ভেক বা কোনো ধরনের মোটা দাগের কথা না। ওনারাও বলছেন যে দেয়া আছে, কিন্তু সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। যেগুলো স্পেসিফিক করা হয়েছে এখানের মধ্যে তো 121টা অধ্যাদেশের মধ্যেই বাস্তবায়ন করা যায়। এখন আমি আপনাকে একটু এটার আপনি যে প্রশ্নটা করলেন ওটার সাথেই একসাথে উত্তর দিই যে এটার প্রয়োজনীয়তাটা কেন এতটা বেশি। আমরা বিগত দিনে দেখে এসেছি আমাদের সব ক্রাইসিসগুলো হয় যখন মেইনলি হয় ক্ষমতা বদলের সময়। ক্ষমতা হস্তান্তর যখন হয় সময় যখন আসে তখন একটা গণ আন্দোলন করে, গণজোয়ার করে, মানে পুরো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং জুলাইতে গণ অভ্যুত্থান করে কিন্তু সরকারকে নামাতে হলো। এমন না যে এরকম স্বৈরশাসক পৃথিবীর আর কোনোখানে ছিল না, এই শুধু যে বাংলাদেশেই এরকম তা না, সাউথ কোরিয়াতে 6th রিপাবলিক চলতেছে। মানে ওরা তাদের এই স্বৈরশাসককে একেবারে দূর করার জন্য সংবিধানকে বারবার সেট করেছে এবং 6th রিপাবলিক ইজ রানিং। সো এটা যে খুব একদম আউট অফ নোয়ার আলোচনাটা আসছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন যখন ক্ষমতা হস্তান্তর হয় তখন দেখেন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কিন্তু ম্যানিপুলেট বা পলিটিসাইজ করার একটা চিন্তা কিন্তু আসে। আমরা এই সুপারিশগুলোতে কি আছে যে আপনি যদি জাতীয় কাউন্সিল বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে যাতে এটাকে কেউ যারা ক্ষমতায় আছে তারা, আমরা কিন্তু এর আগে দেখেছি যে জনতার মঞ্চ করা লেগেছে বা বিচারপতির বয়স বাড়িয়েছে। সো যে মিল্লাত হোসেন সাহেব কিন্তু একটা লেখায় বলেছিলেন যে প্রধান উপদেষ্টা নিয়োগের পাটিগণিত নিয়ম, মানে প্রত্যেকটা ক্ষমতাসীন দল ওই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারকে পলিটিসাইজ করতে চায়। তাহলে এগুলোর কিন্তু সুস্পষ্ট সুপারিশ কিন্তু দেয়া আছে। আরেকটা হচ্ছে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য নির্বাচন কমিশনার প্রশাসন অন্যতম ফ্যাক্টর। এটা আমরা বিগত দিনে দেখে এসেছি, রাতের ভোট কিভাবে হয়েছে, অবৈধ ভোট কিভাবে হয়েছে। তাহলে এই যে জবাবদিহিতার কথা বলছি, নির্বাচন কমিশনারকে জবাবদিহিতার, আমরা কি পাচ্ছি বিগত 3টা অবৈধ নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশকে অন্ধকারে ফেলেছে এই নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আছে? একদম ধরাছোঁয়ার বাইরে কিন্তু। তাহলে এই সুপারিশগুলোতে আছে যে নির্বাচন কমিশনারকে, তারা বলছে আমরা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু আমরা তো জানি সবচেয়ে পরাধীন ছিল হচ্ছে নির্বাচন কমিশন। সো এটাকে যদি আপনি জবাবদিহিতার আন্ডারে আনেন এবং প্রশাসনকে যদি আপনি জবাবদিহিতার আন্ডারে আনেন তাহলে কিন্তু এই দলীয়করণগুলো হবে না এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এবং এই কিভাবে এটার বাস্তবায়ন হবে এটা কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, যেটা ডিসেম্বরের আগে কেন, এটা জাস্ট সদিচ্ছার অভাবে এটা দেরি হচ্ছে। এটা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল জাস্ট ইচ্ছা প্রকাশ করে, এটা একটা কলমের খোঁচাতেই কিন্তু এটা রাজি হয়ে যাবে এবং এটা বাস্তবায়ন হয়ে যাবে। জাস্ট একটা সদিচ্ছা দরকার, আর কিছু না। আমি এটার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নির্বাচন ব্যবস্থা, সংবিধান, প্রত্যেকটা কিন্তু রোডম্যাপ দেওয়া হয়েছে। এবার আসি নির্বাচন বিলম্ব। আমার মনে হয় না যে এইটা নির্বাচন বিলম্বের কোনো এই সংস্কারটা, প্রস্তাবগুলো এটার বাধা হিসেবে আমরা দেখি। কারণ এনসিপির রাজনীতি করবে বা নির্বাচনকে করেই তো দল গঠন করেছে ছাত্ররা। সো আমরা নিবন্ধনের জন্য কাজ করছি। নির্বাচনের সময় হবে এবং সংস্কারের আউটকাম হিসেবেই আমরা নির্বাচনকে দেখি। মানে নির্বাচনটা অবধারিত, এখানে এটাকে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এবং কোনো আগ্রহও নেই। কিন্তু এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার আন্ডারে নির্বাচনটা হওয়া, যাতে নিয়মটা সেট করা, যাতে আর কেউ হাসিনা হতে না পারে। এখন এটাতে তো প্রত্যেকটা রাজনৈতিক দল বা পক্ষ যদি একমত হয়ে যায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আমি তো 26 জুনের কথা কিন্তু এই বক্তব্য কিভাবে আপনি খণ্ডন করবেন আমি একটু বলতে চাই। আজকে আপনার দলের সদস্য সচিব জনাব আক্তার হোসেন বক্তব্য দিয়েছেন, হেডলাইন যাচ্ছে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। কারণ হচ্ছে এই যে সদিচ্ছার অভাব, এটা একদম স্পষ্ট। এটা তো মানে খুব রহস্যময় বা খুব টেকনিক্যাল
টেকনিক্যাল কিছু না, আপনি প্রশ্ন করছেন, আপনিও বুঝছেন, এবং এটা হচ্ছে জাস্ট সদিচ্ছার অভাব। এবং আমি কিন্তু আজকেও সকালে এক জায়গায় বলছিলাম যে হচ্ছে এনসিপি একদম নতুন দল, এনসিপিকে আপনি এক সাইডে 70 দিনের দল, হ্যাঁ, এবং নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষমতায় যাওয়ার জন্য বা 26-এর নির্বাচন 25-এর নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলটা গঠন হয় না। এটার রাজনৈতিক যাত্রা এটার মতো করে হবে, একটা ছোট দল, এখনো সাংগঠনিক বিস্তার হয়নি, আমরা শহর থেকে এখনো বের হতে পারিনি, আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, জটিলতা কাটিয়ে আমরা মানে একদম স্মল স্টেপ দিয়ে দিয়ে পার হচ্ছি। কিন্তু যারা বিদ্যমান বড় রাজনৈতিক দলগুলো আছেন তাদের তো সাংগঠনিক বিস্তার স্টাবলিশ, জনপ্রিয়তা স্টাবলিশ, নেতৃত্ব স্টাবলিশ। ওনারা যদি এই বড় জাতীয় স্বার্থে এই নিয়মগুলা সেট করার প্রশ্নে যদি রাজি হন তাহলে কিন্তু জনগণ একটা আস্থার মধ্যে থাকে এবং এই সংশয়টা কিন্তু আর থাকে না। এরপর নির্বাচনে হেরে গেলে তো হেরে গেল, যে আসবে সেই সরকার গঠন করবে, খুবই পরিষ্কার। কারণ আমাদের এই বিপ্লব বেহাত হওয়ার ইতিহাস তো বাংলাদেশে আছে 53 বছর ধরে। এটা তো একটা ঐতিহাসিক মানে রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ইতিহাস তো আমাদের 53 বছরে বারবার এসেছে, বারবার জীবন দিতে হয়েছে। সো এটাকে আমরা স্টপ করতে চাই, এবং এটা এমন না যে এটা বাংলাদেশেই প্রথম হচ্ছে। আমরা 72-এর পরেও পারিনি, আমরা 92-তেও পারিনি। এখন আবার যদি এই বিপ্লব বেহাত হয়, এটা কিন্তু বিশেষজ্ঞরাও বলছে যে বিপ্লব বেহাত যাতে না হয়, এটা কিন্তু একটা জাতীয় বিষয় যে আমরা পুরো বাংলাদেশ। আরেকটা জিনিস আমি বলি, কেন আমরা এটাকে অনেকে বলে যে জনগণ কারা, সাধারণ জনগণ কারা। আমরা যখন কথায় বলি যে সাধারণ জনগণের মত নিতে হবে, শুধু রাজনৈতিক দলগুলো ডিসিশন নিলে হবে না সংবিধানের ব্যাপারে, আমরা সংবিধান সংশোধনের জন্য গণভোট বলি। সাধারণ জনগণ হচ্ছে তারা যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই গণ অভ্যুত্থান কিন্তু কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, কিছু নির্দলীয় ছাত্রের নেতৃত্বে পুরো বাংলাদেশের মানুষ, একটা অরাজনৈতিক বিশাল একটা গোষ্ঠী যদি এই গণ অভ্যুত্থানে অংশ না নিত, গণ অভ্যুত্থান কিন্তু সফল হতো না। এবং এদের স্টেক অনেক, মানে এটা আপনি যদি, কিন্তু এও তো সত্য যে সরকারের বাইরে যত বিরোধী দল ছিল বা যত রাজনৈতিক দল ছিল তাদেরও অংশগ্রহণ ছিল। তাদের যদি উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকতো তাহলে 16 বছর লাগতো না। এটা 16 বছরে সম্ভব হয়নি। 36 দিনের জুলাই এসেছিল দেখেই 16 বছরের অবসান হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আপনি অস্বীকার করতে নিশ্চয়ই পারবেন না যে 16 বছর ধরে কোনো রাজনৈতিক দল প্রতিবাদটা জানিয়ে গেছে। অবশ্যই এটা শুধু প্রতিবাদ, ওনারা এটা অস্বীকার কেন করব, শুধু প্রতিবাদ। ওনাদের কি পরিমাণ মানুষ, নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, শাপলা হত্যাকাণ্ড হয়েছে, ওনাদের লাখে লাখে মামলা, শুধু কথা বললেই ওনাদের নামে মামলা। এটা তো একদম, এই জুলুম তো কোনোভাবে অস্বীকার করা যায় না, এটা কেউ আমরা অস্বীকারও করি না। এবং আপনি দেখেন গতকাল যে বেগম খালেদা জিয়া এসেছেন, বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের এখন সব রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছেন। আপনি দেখেছেন ওনার মতো আপসহীন নেত্রী বাংলাদেশ, উনি কিন্তু এখন আর কোনো একটা একক পরিবারের না, উনি কিন্তু বাংলাদেশের এখন, উনি স্বয়ং প্রতিমূর্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে ওনার যে অবস্থান, তাহলে এটা তো কোনো বাংলাদেশের কোনো মানুষ এটা অস্বীকার করতে পারবে না। কিন্তু আমরা চাচ্ছি যে এই বর্তমান অবস্থায় বাংলাদেশ এসে পৌঁছেছে, এখানের পরে যদি আপনি আগাতে চান তাহলে যাতে পুরনো ইয়াটা যাতে পুনরাবৃত্তি যাতে না হয়, যে আবার যাতে স্বৈরশাসক হওয়ার পন্থা অবলম্বন না হয়। আমরা দেখেছি কিভাবে এখানে বাংলাদেশে যে 3 জোটের রূপরেখা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমরা তো বারবার এই যে বিপ্লব বেহাত, আমাদের তো এটা আছে। এখন কি সামনে আপনি আবার পথ খোলা রাখবেন যে হচ্ছে রক্তপাতের? নিশ্চয় আপনি যোগ করবেন কিছু? না, এখানে জামিন একটা কথা বলছে, আমরা তো রাজনীতি দীর্ঘদিন মাঠে, আপনার যে কোনো ভালো ভালো আইন থাকে, আইন আছে না ভালো ভালো আইন, কিন্তু এটা কখন কার্যকরী হয়? যখন আপনি এটা প্র্যাকটিসটা করেন, এটা বাস্তবায়ন করেন। আমরা জেবিনরা খুব ভালো ভালো কথা বলে, আমরা খুব ভালো ভালো কথা বলি, এটা দিয়ে হবে? উনি বলছে 3 জলের রূপরেখা, ওই যে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি, কখন হয় নাই? 3 জোটের রূপরেখার কারণে আজ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা 3 জলের রূপরেখারই একটি প্রতিফলন, এখানে ওইটারই একটা কন্ডিশন ছিল। কিন্তু যখন ক্ষমতার কম্পিটিশন শুরু হয়েছে তখন কিন্তু অনেকে ডিবেট হয়ে গেছে। আজকে আপনি যে ঐক্যটা দেখেন, এই আপনি কি নিশ্চয়তা দিতে পারেন এই আগামী 5 বছর থাকবে? কোনোভাবেই থাকবে না। কারণটা হলো এখনই দেখেন একটা দলের নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব ধ্যান ধারণা আছে, নিজস্ব পরিকল্পনা আছে। সুতরাং আপনি যদি মনে করেন সকল দল আপনার এই ছকে চলবে, সেটা আপনি চিন্তা করার কোনো কারণ নাই।
বরং আপনাকে এটা নিশ্চিত করতে হবে যেই পরিবর্তনটা আপনি করতে চান, যে সংস্কারটা আপনি করতে চান, সেই সংস্কারটা যেন অব্যাহত থাকে, সেই ধরনের একটা পরিবেশ নিশ্চিত করা। আপনি শুধু আপনার এই যে কনস্টিটিউশনে শেখ হাসিনাকে দৈত্য বানিয়েছে, এই কনস্টিটিউশনে ভালো ভালো সিস্টেম আছে, আপনি তো বাস্তবায়ন করেন নাই। আপনি তো বাস্তবায়ন করেন নাই, আপনি তো এইভাবে ফ্যাসিস্ট সুবিধাবাদী লোক তৈরি করেছেন। সুতরাং আপনাকে এই ধরনের মানে মুখরোচক কথা বা পাবলিক খুশি হবে এগুলি বলে লাভ নাই, বরং আগামী দিনে আপনি কীভাবে এটা বাস্তবায়ন করেন, দেশটাকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যেতে পারবেন, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় বলেন। এই যে বলছে জুলাই ঘোষণা, ওনাদের জুলাই ঘোষণা তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি না। কিন্তু দ্বিমত কখন? যখন ওনার স্বাধীনতা ৭১-কে অস্বীকার করে, যখন ওরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে অস্বীকার করে, তখন তো রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে। আপনি যদি বলেন জুলাই অভ্যুত্থানের এইটাকে বৈধতা দেওয়া, এটা যে কোনো দল দিয়ে দেবে। আপনি বলছেন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে। কেন? আপনারাই তো এই সংবিধানের আলোকে আজকে শপথ নিয়ে এই সরকারে আছেন, তাহলে আপনারা তখন বোঝেন নাই এই সংবিধানের সংকট আছে? বোঝা তো উচিত ছিল। কারণ আমি তো নিজে ওই দিন আমি দাওয়াত পেয়েছিলাম বঙ্গভবনে, দেখেছি আপনাদের নেতারা এনসিবি তখন বৈষম্যবিরোধী আন্দোলনে কি চমৎকারভাবে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। তখন তো মনে থাকা উচিত ছিল যে এই সংবিধানে সংকট আছে, এই সংবিধান ফেসিস তৈরি করে। তো সুতরাং আপনাকে কথা বলবেন, আপনার কার্যকলাপ আপনি কি করেন আর আপনার অ্যাক্টিভিটিসকে, এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য, এটাকে আপনি নির্ধারণ করতে হবে। আজকে আমরা বহু কথা বলি এই যে সংবিধান, আপনার কোনো সংকট না সংবিধানে, কোনো সংবিধান সংকট। আপনাকে কে বলেছে রাষ্ট্রের 4 মূল চেঞ্জ করে দিতে হবে? এই আন্দোলনের আকাঙ্ক্ষা কি ছিল আপনি চেঞ্জ করে দিতে? আপনার কি জনগণ চেয়েছিল আপনি সেকেন্ড রিপাবলিকন করবেন? আপনি কি জনগণ চেয়েছিল আপনি গণপরিষদ করবেন? এগুলি ছিল। বরং আমরা যদি স্পষ্ট ভাষা আমাদের কাছে আছে, আপনারা কি একটা কথা বলেছিলেন, শেখ হাসিনার পতন, তাও কবে? যখন আবু সাইদ মারা গেল তখন 16 জুলাই পর্যন্ত কিন্তু আন্দোলন ছাত্রদের ছিল, কিন্তু যখন আবু সাইদ মারা গেল 16 জুলাই, তারপর কিন্তু আন্দোলন আর ছাত্রদের ছিল না, এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। সকল রাজনৈতিক দল মত সবাই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা এটা খেয়াল করতে হবে। তো সুতরাং আপনাকে বাস্তবতার আলোকে কিন্তু আপনাকে সিদ্ধান্তগুলি নিতে হবে। আপনি এখন অনেক কথা বলেন, আপনি কেন নির্বাচন পিছানে? আমরা তো মনে করি এনসিবি এখন হইলে এই সরকারের একটা পার্ট অফ দিস গভর্নমেন্ট, ইউনুস সরকারের, তাদের গঠনতন্ত্র নাই, নিবন্ধন নাই, সুতরাং নির্বাচন করতে হলে তো তাদের সময় দরকার, তাদের গুছাইতে হলে। ওই যে ডাক্তার জেবিন বলেছে আমরা এখনো শহরের বাইরে বেরোতে পারি নাই, জনগণের কাছে যেতে পারি নাই, তো আমাদের তো সন্দেহ আছে কেন নির্বাচন পিছাবে? এদের তো একটা সময় দেওয়া দরকার, এটা জনভিত্তি তৈরি করতে তারা চায়। তো সুতরাং আপনাকে শুধু কথা বললে হবে না, বাস্তবতার নিরিখে আপনাকে চিন্তা করতে হবে। আর সংস্কার, এই সব সংস্কার কি এই সরকার করে যেতে পারবে? সংস্কার তো এই সরকারের কাজটা কি? একটি যে কথাটি আমরা বলি যে আপনি বলছেন তরুণ ভোটাররা 4 কোটি লোক ভোট দিতে পারে না, আপনার ভোট নিশ্চিত করা, যার জন্য আমার দরকার কি? 3টা জিনিস আমার মেইনলি দরকার। আমার নির্বাচন কমিশন সংস্কার, আমার আইন শৃঙ্খলা সংস্কার, আমার বিচার বিভাগ সংস্কার। আপাতত এই 3টের দরকার আমার, মানে শর্ট টার্মে। মিড টার্মে আপনার আরও আছে, লং টাইমে অনেক কিছু আছে। আপনি কিন্তু একই সাথে যদি আপনি সবগুলি করতে চান, সেটা দিয়ে তো হবে না। আর সেটা সব রাজনৈতিক দল ঐক্যমত হবে, এটা চিন্তা করারও কোনো কারণ নেই। এখন যদি এনসিপি মনে করে তাদের মতামতকে চাপিয়ে বাস্তবায়ন করেই আগামী দিনে সংস্কার হতে হবে, সেটাকে তো গণতন্ত্রী বলে না, সেটা তো বৈষম্য বিরোধী আন্দোলনের সেই চেতনা এখানে প্রতিফলন হবে বলে মনে করি না। তারা যদি নিজেদের মতামতটা চাপিয়ে দিতে চায়, সেটা তো আরেক ফ্যাসিস্ট মনোভাব। আমরা কি সেটা মেনে নেব? আপনাকে এই জিনিসগুলি কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে। আপনি একটা কথা বলেন, এই যেমন সার্জিদ আলমউদ্দিন বলেছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। শেখ হাসিনার বিচার 50 বছর হবে না, তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না? না না, এটি বলাও তো যুক্তিসঙ্গত নয়, 50 বছর হবে কিনা বা আমি বললাম নর্মাল একটা কথার কথা, এটা আদালতের ব্যাপার, সাক্ষী প্রমাণের ব্যাপার, তথ্য উপাত্তর ব্যাপার। আপনি দেখেন না অনেক মামলা 10 বছর চলে, 5 বছর চলে। হ্যাঁ, আপনি একটা সুযোগ আছে, আমি আপত্তি করি না। হ্যাঁ, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, আপনি আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল করেছেন এই সাথে আরও 10টা ট্রাইব্যুনাল করেন। এই যারা ফেসিস্ট এদেরকে আপনি ওই দিন 3 মাসের মধ্যে সাজা দিয়ে দেন, কিন্তু আপনি তো সেই পথে যাচ্ছেন না।
আপনি একদিকে সময় ক্ষেপণ করছেন, অন্যদিকে বলছেন যে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করব, এটা তো হয় না। না, আপনি কি একদমই অভিযোগ শোনাচ্ছে যে এনসিপি বোধহয় এই যে 69 বা 70 দিনের যে দলটি, সেটি সময় ক্ষেপণের এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তাদের যে কথাগুলি বলে সে কথাগুলিতে এই সরকার সেইটাকে অনুধাবন করে, আমরা তো সেটা তো দেখি, এটা তো আমি অস্বীকার করবেন না। দেখেন আপনি, আমরা তো ওপেন, এটা তো প্রকাশ্যে, মিডিয়া তো ওপেন এখন। এই যে এনসিপি নেতারা বলছে না শেখ হাসিনার বিচার না হবে যদি নির্বাচন হবে। দেখতে যাবেন, একটি প্রসঙ্গ একটু টানতে চাই যে এক ধরনের বিচার কি আমরা চাই না? আমরা তো বিচার চাই। অভিযোগও করলেন এবিএম মোশাররফ হোসেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা। এই বক্তব্যের পরে মোশাররফ হোসেন যেমনটা বলছেন যে এই সরকারেরই পার্ট আপনাদের রাজনৈতিক দল, এটিকে আসলে কতটা আপনি খণ্ডন করবেন, আর সময় ক্ষেপণ কি আপনারা ইচ্ছে করে করছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের একটা কথা বলি যে 71কে অস্বীকার করা, 71-এর মানে গর্বিত উত্তরাধিকার যতটুকু মোশাররফ ভাই, ততটুকু তাজনুভা জাবিন, ততটুকু আপনি। এখানে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ 71কে ধারণ করে। 71 আমাদের গর্ব, 71 আমাদের ভিত্তি। 71কে প্রশ্নবিদ্ধ করে 71 প্রসঙ্গে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো করাটা মানে একটা অপপ্রচেষ্টা এবং একটা আপত্তিকর ব্যাপার বলে আমি মনে করি। এর থেকে বেশি আসলে আর কিছু বলার নেই। না, তবে আমি একটু যোগ করতে চাই, যদিও যদি মত প্রকাশের সত্যি স্বাধীনতা থাকে, আপনি এটা অন রেকর্ড বলছেন, আমিও বলছি, আমি যতটা দেখছি যে আপনার দলের 100 জনের মধ্যে সবাই এই মত পোষণ করছে কিনা সন্দেহ রয়েছে, বা তাদের বক্তব্যে কোনো ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখতে পারেন দ্বিমত আছে। এটা 100% সত্য কথা। এটা আমি একদম দায়িত্ব নিয়ে এটা মানে এই ব্যাপারটা নিয়ে শুধু এনসিপি না, কোনো বাংলাদেশের মানুষকে প্রশ্ন করাটাই মানে তাকে অপমান করার মতো। যে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আপনি রাজনৈতিক বিরোধিতা করেন, রাজনৈতিক তর্ক করেন, 1000টা জিনিস আছে, মুক্তিযুদ্ধ নিয়ে করেন না। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। আচ্ছা, এরপর হচ্ছে যে বিচারের প্রক্রিয়াটা আমি বলি যে আপনি যে বলছেন যে সরকারে আমাদের স্টেক আছে। যখন এই 3 জন উপদেষ্টা যায় ছাত্র, আমি বলছি না, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো বলছে, রাজনৈতিক একটা অভিযোগ যে সরকারে ছাত্রদের, এবং ডক্টর ইউনূস বলেছেন যে ছাত্ররাই ওনাদেরকে বসিয়েছে। তো এটা হচ্ছে যখন ওনারা যায় তখন কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী হিসেবে যায়, এবং তখনও আমার কাছে মনে হয় না যে এরা জানতো যে এরা একটা রাজনৈতিক দল করবে, যতটুকু আমি এদের সাথে সংশ্লিষ্ট। আর এটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান, স্টুডেন্ট লেড মুভমেন্ট। এটার মেইন স্টেক হোল্ডার ছিল ছাত্ররা। এটা কোটা বিরোধী দিয়ে শুরু হলো, এবং ছাত্রদের বয়স কম হলেও এই 2024-এ এসে তাদের কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু একটা পিছনে একটা যাত্রা আছে। তারা 2018-তেও দিয়েছে, এবং 6-7 বছরের কিন্তু তাদের একটা রাজনৈতিক বোঝাপড়া আছে। সো এরপরেই কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থানকে তারা সফল করতে পেরেছে। এই প্রত্যেকটা হাসিনার পাতা গোয়েন্দা সংস্থাকে তারা ফাঁকি দিতে পেরেছে, এবং তারা যে করেই হোক এই নেতৃত্ব দিয়ে এই জিনিসটা সফল করেছে এবং স্বৈরশাসকের পতন করেছে। এবং যেটা বললো যে এক দফা ছিল, এক দফার মধ্যে কিন্তু 3রা আগস্ট যখন ঘোষণাটা দেয় যে ফ্যাসিস্টের মানে হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ব্যবস্থাটাই কিন্তু এই আপনি যদি এলাবোরেট করেন তাহলে এই সব কিছুর মিলন হয়। আরেকটা যেটা যে সরকারে শুধু ছাত্রদের, সো আমার মনে হয় ওই ব্যাপারটা থেকেই ঠিক আপনি 8ই আগস্টের আগে যখন ডক্টর ইউনূস দেশে আসলেন, আপনি এসে আপনার মানে আমার মনে হয় উনি কেন, ওনার জায়গায় যেই থাকতো সেই বলতো যে আমি ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত। এখন উনি ছাত্র বলতে নিশ্চয়ই নাহিদ, মাহফুজ এবং আসিফকে বোঝাননি। প্রত্যেকটা ছাত্র, সেই ছাত্র বিএনপির মধ্যেও ছিল, সেই ছাত্র শিবিরের মধ্যেও ছিল, প্রত্যেকটা দলের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রও ছিল, ছাত্রীরাও ছিল। উনি ইন টোটাল স্টুডেন্টদেরকে বুঝিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি দেখেন যে যদি শুধু আমাদের ছাত্রদের অংশই যদি স্টেক, যদি পাওয়ার যদি থাকতো এই সরকারের প্রতি, আপনি বিচার ব্যবস্থার দেখছেন যখন এই 20শে নভেম্বর গত বছরের, আমি যদি ভুল না করে, আইন উপদেষ্টা পরিষদে কিন্তু এই আইসিটি থেকে মানবতা বিরোধী অপরাধ দল হিসেবে কোনো দলকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে বিচার করা যাবে না, এই ধারাটা বাদ দেওয়া হয়।
তখন কিন্তু এই 3 জন উপদেষ্টা সেটাতে আপত্তি জানিয়েছিলেন। গতকাল চ্যানেল 24-কে দেওয়া জনাব নাহিদ ইসলামের বক্তব্যে এটা আমি জানি যে তারা 3 জন এটাতে আপত্তি দিয়েছিলেন, কিন্তু এই ধারাটা কিন্তু বাদ হয়ে গিয়েছিল, যেখানে এই আওয়ামী লীগের দলগতভাবে বিচার এবং হাসিনার বিচার সবচেয়ে বেশি এই ছাত্ররা দাবি করে থাকে। এরপর আপনি দেখেন ট্রাইব্যুনালের অবস্থা। একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে এই আইসিটির এই জুলাই গণ অভ্যুত্থানের মামলাগুলো চালানোর জন্য, একটা ফর্মাল চার্জও এখনো হয় নাই, এবং আরেকটা সেকেন্ড ট্রাইব্যুনাল হবে, কখন হবে তার কোনো রূপরেখা, কোনো রোড ম্যাপ নাই। এবং নির্বাচন কেন্দ্রিক যে পরিমাণ রোড ম্যাপ আছে, বিচার কিন্তু সংক্রান্ত রোড ম্যাপ নেই। এগুলো কিন্তু জনগণকে, সাধারণ মানুষকে, যে পরিবারটা তার ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, যে সন্তান, মা বাবা যে সন্তানকে হারিয়েছে, এখানে আপনি সবগুলো রাজনৈতিক দল বাদ দেন, এখানে তো অনেক সাধারণ মানুষ, শহীদের রক্ত আছে এই বিচারের সাথে, এবং শহীদরা কিন্তু ট্রাইব্যুনাল ঘিরে সবসময় তাদের এই অসন্তোষটা জানাচ্ছে। সেকেন্ডলি, এই যে কুয়েটের ভিসিকে নামানোর জন্য কি পরিমাণ আন্দোলন করতে হয়েছে, এটা যদি ছাত্রদের দখলে থাকতো, এটা কি এতদিন এই পুরো বাংলাদেশকে শুধু একজন ভিসিকে নড়ানোর জন্য এটা ন্যাশনাল এজেন্ডা হতো? ইশরাক সাহেবের ছাত্রদের দখলে থাকতো এই শব্দটা যদি ব্যবহার করেন, এই যে আপনি অভিযোগ যেটা আসছে আর কি, ওই অভিযোগের প্রেক্ষিতেই আমি বলছি যে সরকারটা যদি শুধু ছাত্রের হতো আর কি, শুধু ছাত্রদের হতো। এবং ইশরাক সাহেবের মামলায় আপনি দেখেন যে গত 3 বছরে এই মামলাটার শুনানি হয়েছে 32 বার, আর গত 4 মাসে এই মামলাটার শুনানি হয়েছে 17 বার। এত দ্রুততার সাথে একটা মামলার শুনানি করা, আর্জি সংশোধন করা, একটা তৃতীয় থার্ড পার্সনকে দিয়ে, এবং এটা রায় বের করে আনা, এবং বিবাদী নির্বাচন কমিশনের এখানে কোনো টু শব্দ না করা, এগুলো কিন্তু আমাদেরকে একটা সংশয়ের মধ্যে ফেলে এবং আমাদেরকে একটা ভুল বার্তা দেয়। এবং আপনি যে আরেকটা প্রশ্ন করলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি আরেকটা যে প্রশ্ন করলেন যে নির্বাচন বিলম্ব, আমি এটা আপনার আগের ভাগে বলেছি যে নির্বাচন বিলম্বের আসলে কোনো মানে কোনো প্রয়াস নাই। এটা আপনার যদি নির্বাচনটার, কিন্তু সার্জিস হাসনাতের বক্তব্য দেখে তো মনে হচ্ছে যে যদি দল হিসেবে এবং ফ্যাসিস্টের বিচার না শেষ হয়, আপনিই বলছিলেন যে বিচার প্রক্রিয়াটা আপনি জানেন যে কত সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে তো আসলে দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক কঠিন। আপনার কি মনে হয় যে ছাত্র তরুণরা এত 16 বছরের পর মানে এই স্বৈরশাসককে ফেলার জন্য যে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের মাথায় কি এতটুকু নাই যে বিচার এবং সংস্কার বাংলাদেশে, বিশেষ করে বিচারটা কত দীর্ঘ? তারা কখনো এটা একদম, সার্জিস ওই বক্তব্যটা ওই দিন কবরস্থানে দাঁড়িয়ে একজন শহীদের মায়ের কান্নার প্রেক্ষিতে দিয়েছিলেন। এটাকে ক্যাশ করে যদি এটাকে বয়ানটাকে এভাবে স্টাবলিশ করার চেষ্টা করা হয়, এটা একটু দুঃখজনক হবে। কিন্তু আমাদের বিচার যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা এরা বোঝে, এটা না বোঝার কিছু নাই ভাই। কিন্তু আপনিই দেখেন বিচারটা কি পরিমাণ ধীর গতি, এবং তদন্ত সংস্থা কার দ্বারা গঠিত? আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা গঠিত, এই পুলিশ দ্বারা গঠিত। আপনি পুলিশ বাহিনীর ভিতরে একটু খোঁজ নেন কি অবস্থা। 22টা আইজিপির মধ্যে 9টারই মনে হয় পদ খালি, অসংখ্য পদ পুলিশের খালি। আর এই জুলাই মামলাগুলোর আসামি কিন্তু বেশিরভাগ ছিল পুলিশ। এখন তদন্ত সংস্থায় আছে পুলিশ, নিজেরা নিজেদের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন জমা দিবে, এখানে কিন্তু অনেক কনফ্লিক্ট হচ্ছে। আমরা কিন্তু এই তদন্তটা যাতে মানে ত্বরান্বিত হয়, এটার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে এই বিচারের একটা রূপরেখা, দৃশ্যমান বিচারের একটা প্রক্রিয়া কিন্তু আমরা আশা করি। আরেকটা কথা বলি, এই বিচার জুলাই গণ অভ্যুত্থানে আপনিই বললেন একটু আগে যে গত 16 বছরের সবাই এটাতে অংশগ্রহণ করেছে, নির্যাতিতরাও করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল করেছে, এবং একটা বিশাল অরাজনৈতিক জনগোষ্ঠী এখানে অংশগ্রহণ করেছে। তাহলে শহীদ, আহত, ভুক্তভোগী সবাই, তাহলে কেন শুধু এনসিপি মানে এককভাবে এই বিচারটা চাইবে? এটা তো আমাদের একটা সামষ্টিক দাবি আমাদের, এবং এই বিচারটা দীর্ঘায়িত হওয়া, এবং এই বিচারের সুস্পষ্ট আইসিটি থেকে, সরকার থেকে এই বিচারের যে সুস্পষ্ট একটা রোডম্যাপ নাই, এটা তো আমাদের একটা কালেকটিভ ফেলিউর, এটা আমাদের প্রত্যেকের ফেলিউর। আপনি ওই রিক্সা চালক বা ওই ভ্যান চালক, ওই মাটার কথা চিন্তা করেন, বা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, যে ইভেন যে চোখ হারিয়েছে, যে পঙ্গু হয়েছে, আপনি তাদের কথা চিন্তা করেন। তারা তো রাজনীতি করে না, তারা তো এই বিচারের দিকে তাকিয়েছে, এবং তাদের
রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে কিন্তু আজকে আমরা চেয়ার টেবিলে বসে রাজনীতি করছি এবং তর্ক করছি। তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু ওই মানুষটার জন্য বিচার চাওয়া, ওই শহীদ পরিবারগুলোর বিচার চাওয়া, যে যাদের কারণে আজকে আমরা ক্ষমতা, নির্বাচন, সংস্কার নিয়ে এত কঠিন কঠিন আলাপ দিচ্ছি। তাহলে এই বিচারটা তো আমাদের সবার একটা দাবি হওয়া উচিত। শুধু কেন এনসিপি এই বিচার চেয়ে এককভাবে এটার জন্য দায়ী হবে নির্বাচন পেছানোর জন্য? আমি কিন্তু এটাতে একেবারে, এই যে বিচারের কিন্তু আমরা সরকার থেকে কোনো ধরনের স্পষ্ট রূপরেখা দেখছি না। প্রতিদিন নির্বাচন কমিশনের সাথে কথা হচ্ছে, প্রতিদিন সংস্কার ঐক্যমত্য কমিশনের সাথে কথা হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য কোর্ট? ওখান থেকে কেন আমরা প্রতিনিয়ত কোনো একটা ফর্মাল চার্জ এখনো একটা মামলার হয় না? লোয়ার নিশ্চয়ই ডাক্তার জেবিন, আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। হয়তো শেষে একটু সময় দিতে পারবো হয়তো এই মুহূর্তে। বলছিলেন যে বিচার প্রক্রিয়ার রূপরেখার পরামর্শ চেয়েছেন। আমি একটু কথা বলেন অন্য দলের পক্ষ থেকে, হ্যাঁ, সেই সম্পর্কে যোগ দিবেন। বিচার প্রক্রিয়ার আপনাদের কোনো রূপরেখা আছে কিনা আপনারা একটু জানাতে চান, সেটি যোগ দিবেন। আর এই যে সামনের যে 9 মাস, আমি যদি ধরি 9 মাস চলে গেছে, 9 মাস, এই চ্যালেঞ্জিং 9 মাস, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যদি ঐক্যমত্য না হয়, বাংলাদেশের ভাগ্যে কি অপেক্ষা করছে? আমি একটু ডক্টর জেবিনের সাথে আমি কিছু বাদ দ্বিমত করি। আপনি দেখেন, আমরা সোশ্যাল মিডিয়া যান, ইনু সাহেব যেভাবে বলেছে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, তাদের যাকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ লোক, সেই ব্যাখ্যাটা আমি একটু বলি, যে ব্যাখ্যাটা দিয়েছে ডাক্তার, আমি ওই সেই ব্যাখ্যাটা না, আমাকে একটু দেন না, আমাকে শেষ করতে। ব্যাখ্যাটা সব জনগণের পক্ষ থেকে বলছে না, জনগণের পক্ষ থেকে না, আপনি আমাকে শোনেন না, তা বলে আপনি বুঝতে পারবেন। যেমন ইনু সাহেব বলেছে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, সকল ছাত্রদের পক্ষ থেকে। উনি বললে তো হবে না, আমি একটা বলি, উনি বলেছে এই আন্দোলনে কে শুধু একাকী বৈষম্য বিরোধী ছিল? উনি সেটা একবার আমাকে একটু বলেন না। আপনি আমার বক্তব্য শোনেন, আপনি পরিষ্কার হয়ে যাবেন। বলেন। উনি বলেছে যে সকল ছাত্ররা ছিল, এবং আপনি শুধু, আমি 5 তারিখে আপনাকে একটা বৈঠকের কথা আমি বলি, আপনি সোশ্যাল মিডিয়া যান, সেই ছবিটা আপনি দেখবেন। একই সাথে ওই মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসিফ, নাহিদ ইসলাম, আমাদের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি জনাব তারেক রহমান ছিলেন। তাইলে আপনি ধরে নিয়েছেন ওই মিটিংটা, মানে ওই দিন কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে, তাহলে সকলের অংশগ্রহণই ছিল। তাহলে আপনি তো ক্যাবিনেটে গিয়েছেন অনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি তো ছাত্র দলকে নেন নাই। আপনি যদি বলেন ছাত্রদের প্রতিনিধি, আপনি তো ছাত্র শিবিরকে নেন নাই, আপনি তো ওই ছাত্র ইউনিয়নকে নেন নাই। বরং আসিফ নজরুলের আপনি একটা ভিডিও দেখেন, যে আমাকে হঠাৎ একজন উপদেষ্টার নাম আমি বললাম না, বললো স্যার অ্যাডভাইজার হবেন। আমি বললাম কি বলো তুমি এটা? হ্যাঁ স্যার, আপনাকে অ্যাডভাইজার বানাবো। তো এইটা তো আপনাদের চয়েসের উপদেষ্টা মণ্ডলী, সুতরাং কার উপর দায়িত্ব চাপাচ্ছেন? হ্যাঁ, আমি বললাম জাবিনকে আমি সমর্থন করি, হয়তো তারা পাচ্ছে না, হয়তো নাহিদ ইসলাম তো চলে আসছে, আসিফ মাহমুদ আর আছে মাহফুজ। তা আমি কি করব? আমি যদি আমার যে টার্গেট নিয়ে আমি ক্যাবিনেটে গিয়েছি, যদি আমার সেই বাস্তবায়ন না হয়, তা আমি তো ওখান থেকে ফেরত আসবো, আমি তো থাকবো না ওখানে। আমি কেন ওখানে থাকবো? লাইব্রেরিতে দায়িত্ব তো আপনাকে নিতে হবে, নাহলে আপনি পদত্যাগ করে বলেন যে আমি যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যা নিয়ে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, এই ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট সেটা পালন করতে পারছে না, সেটা তো হচ্ছে না। সুতরাং আপনার বক্তব্যের সাথে তো সব বিরোধিতা আছে। আপনি একদিকে ক্ষমতা এনজয় করবেন, অন্যদিকে আপনি অন্যদেরকে ব্লেম দেবেন, আপনি বলবেন এটা ছাত্রদের প্রতিনিধি। ছাত্রদের প্রতিনিধি না, অনলি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গেছে। তাহলে ছাত্র দলের নেতা ওখানে মন্ত্রী হতেন, তাহলে ছাত্র শিবিরের ছেলে মন্ত্রী হতেন, হন নাই। সুতরাং এটা কোঠারিগতভাবে ওই ক্ষমতা নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেই বৈঠকের কথা বলছেন, সেই বৈঠকের কথা ABM মোশাররফ হোসেন ভাই, আপনি যেটা বলছেন সেখানে তো জনাব তারেক রহমানও ছিলেন। হ্যাঁ, এই ব্যাখ্যাটা বোধহয় যারা ছিলেন তারা ভালো দিতে পারবে। দিয়েছে, সবাই দিয়েছে। সেখানে তারা যেই কথাটা বলতে চাচ্ছে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্টের প্রস্তাব করেছিলাম, ছাত্ররা বলেছিলেন। যদি ঠিক আছে, আপনি ন্যাশনাল, তারেক রহমান বলেছেন আমরা আন্দোলন করেছি নির্বাচনের জন্য, জনগণের ভোটাধিকার, ন্যাশনাল গভর্নমেন্ট ইজ এ লং টাইম ব্যাপার। উনি বলেছে আমি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সুতরাং আমরা এই গভর্নমেন্টে যাব না। ওকে, স্পষ্ট। তো যখন বিএনপি যাবে না, তাহলে আমি বৈষম্য ছাত্র আন্দোলন দিয়ে যদি আপনি গভর্নমেন্ট করেন, তাহলে তো সকল ছাত্র প্রতিনিধি এখানে থাকার কথা ছিল, সেটা তো থাকে নাই। সুতরাং আপনাকে দায়িত্ব নিতে হবে, এবং আপনাকে এই যে ব্যর্থতার দায়িত্ব আপনাকে স্বীকার করে নতুন কর্মপন্থা আপনাকে নির্ধারণ করা। বিচার তো আমরা অবশ্যই চাই, যেটা জেবিন বলেছে, আইন উপদেষ্টা আছেন, সরকার আছে, তাহলে আপনি কেন যেতে পারছেন না বিচারে? এখনও তো আমি মনে করি বিচারের ধারে কাছেও আপনি যান নাই, অথচ আপনি 9 মাস কিন্তু পার করে ফেলেছেন। কতদিন আপনি থাকতে চান? ওই যে আপনার একটা প্রশ্ন ছিল নির্বাচন বিলম্বিত, আমরা এই সকল কার্যক্রমে মনে হচ্ছে
যে নির্বাচন বিলম্ব হওয়ার কিছু কৌশল। এই যেমন আপনি দেখেন, কারোর সাথে আলোচনা নাই, আপনি বলছেন যে রাজনৈতিক দলের সমর্থনই এই সরকারের মূল শক্তি, এটা তো আপনি বলছেন। তাই হঠাৎ পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমি মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কার স্বার্থে আপনি নিয়েছেন? অর্থাৎ আপনার একটা পরিকল্পনা আছে না। তার 3 দিন পরে সরকারের ব্যাখ্যা রয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, আমি কভার করেছি সেই সংবাদ সম্মেলন, তিনি স্পষ্ট করেছেন কোনো ধরনের মানবিক করিডোরের কথা বা চুক্তি এখন পর্যন্ত সরকার করেনি। ঠিক আছে, আমি বললাম তাইলে এই সরকারের মধ্যে কি কোনো সমন্বয় নাই? তাহলে পররাষ্ট্র উপদেষ্টা একটা বলবে, খলিল সাহেব একটা বলবেন, প্রেস সচিব আরেকটা বলবেন। তার পাশেই দাঁড়ান, এটা তো আরেকটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার। আপনাকে তো আমার সমন্বয় সাধন করে আমার রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। এইটা যদি হয়ে থাকে আমি মনে করি তাহলে আরেকটা অশনিক সংকেত আমাদের জন্য আগামীতে। নিশ্চয়ই। আর ডাক্তার জেবিন, সামনে অশনি সংকেত কিনা 1 মিনিট রয়েছে আমার হাতে। আচ্ছা, আপনার যদি মনে থাকে যে এই 5ই আগস্ট বা ওই সময়টার পরবর্তী কিন্তু সেনাবাহিনীতে প্রত্যেকটা রাজনৈতিক প্রত্যেকটা স্টেক হোল্ডার গিয়েছিলেন, শুধু এই ছাত্ররা ছাড়া আর কি। সো এরকম একটা ব্যাপারও বিশাল ঘটনা আছে, যেহেতু সময়ের স্বল্পতা, এটা বললাম না, দর্শকরাও জানে, আপনিও জানেন, সবাই জানেন, এটার বলার দরকার নেই। আমি একটু এই মানবিক করিডোরে এটাতে আসি। এইটাতে আমার যতটুকু জানা বোঝা আছে যে এটাতে কিন্তু 2 পক্ষের সরকারেরই কিন্তু আপনার সম্মতি লাগবে, 2 পক্ষের সরকারেরই কিন্তু সম্মতি লাগবে। এবং এখানে মেইন নেগোসিয়েশনটা কিন্তু আরাকান আর্মি কিন্তু একটা বিরাট ব্যাপার, যেহেতু তারা মিয়ানমারের ওই পুরো জায়গাটার প্রায় 90% রাখাইনের কিন্তু বেশিরভাগই তারা এটা অকুপাই করে রয়েছে। সো আমাদের এই ওনার সাথে আমি একমত যে মানবিক করিডোরের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলাপ করেই ডিসিশনটা নেওয়া উচিত। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে রোহিঙ্গা সমস্যা, এই যে এদেরকে ফেরত পাঠানো এবং নতুন করে যাতে নতুন রোহিঙ্গারা যাতে এখানে অনুপ্রবেশ করতে না পারে, এটার সমস্যাটা সমাধানেও কিন্তু আমাদের আরাকান আর্মির সাথে নেগোসিয়েশনটা চালিয়ে যাওয়া উচিত, এবং এটা একটা প্রপার এবং চ্যানেলের মাধ্যমে, যাতে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি না হয়। নিশ্চয়ই। ডাক্তার তাজনুবা জাবিন, অসংখ্য ধন্যবাদ, আমাকে সময় দিয়েছেন। এবিএম মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনার যুক্তি খণ্ডনের জন্য। দর্শক, নির্বাচনের রোডম্যাপ ঘিরে সরগরম হচ্ছে দেশের রাজনীতি, এটা বলাই যায়। দিন দিন তর্ক বিতর্ক বাড়ছে, এমন তর্ক বিতর্কর মাধ্যমে যুক্তি খণ্ডন জানার জন্য আপনাদের আসলে আজকের দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশের অন্য পর্বগুলোতে নিশ্চয়ই সাথে থাকতে হবে। আজ এ পর্যন্তই, আজকের বিশ্লেষণ এ পর্যন্তই শেষ করছি। অন্য পর্ব দেখার আমন্ত্রণ থাকছে। আজ এ পর্যন্তই।